ভারতের ইতিহাস শুধু গঙ্গার সমভূমির ইতিহাস নয়, পাহাড়, বন আর সীমান্ত অঞ্চলেরও নিজস্ব ইতিহাস আছে। সেই ইতিহাসের ভাষাই হলো তিবেত বার্মা। উত্তর পূর্ব ভারতের ইতিহাসের ভাষাগত ভিত্তি তৈরি হয় এই তিবেত বার্মা থেকে। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকে আলোচনা করব উত্তর পূর্ব ভারতের ইতিহাসের ভাষাগত ভিত্তি একটা শব্দ থেকে বা দুইটা শব্দ থেকে, যার ভিত্তি হলো তিব্বত বর্মীয় কিংবা তিবেত বার্মা। উত্তর পূর্ব ভারতের ইতিহাস যদি আমরা বুঝতে চাই, তাহলে প্রথমে রাজাদের ইতিহাস নয়, ভাষার ইতিহাস আমাদের জানতে হবে। কেননা এই ভাষার ইতিহাস থেকেই উত্তর পূর্ব ভারতের ইতিহাসের ধরন তৈরি হয়েছে। কারণ ইতিহাস শুধু যুদ্ধ, রাজবংশ বা রাজধানীর ইতিহাস নয়। ইতিহাস হলো মানুষের চলাচলের ইতিহাস, মানুষের বসতি গড়ার ইতিহাস, সংস্কৃতি বিকাশের ইতিহাস। আর এই পুরো ইতিহাসের সবচেয়ে গভীর চিহ্ন লুকিয়ে থাকে ভাষার মধ্যে। তাই উত্তর পূর্ব ভারতের অতীতকে বোঝার জন্য তিব্বত বর্মীয় বা তিবেত বার্মা ভাষাগোষ্ঠীর অধ্যয়ন অপরিহার্য, এবং এই ভাষাগোষ্ঠীর অধ্যয়ন ছাড়া উত্তর পূর্ব ভারতের ইতিহাস মোটেই উপলব্ধি করা সম্ভব নয়। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তিব্বত বর্মীয় বলতে কি বুঝি আমরা, আর এই ভাষাগোষ্ঠীর উৎপত্তি কোথার থেকে হয়েছে, একদম ম্যাপ, তার সমগ্র অঞ্চল ভিত্তিক যে উৎপত্তি স্থল, এর প্রত্যেকটা বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করব। ইতিহাস, ভূগোল এবং ভাষাতত্ত্বের অভিজ্ঞতার ভিত্তি থেকে এই ভাষাগোষ্ঠীর উৎপত্তি কোথায় হয়েছে, তিব্বত বর্মীয় ভাষা বলতে আমরা কি বুঝি, আর উত্তর পূর্ব ভারতের ভাষাগুলির সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। কিভাবে এর উদ্ভব, উত্তর পূর্ব ভারতের ইতিহাসের সঙ্গে এটি কিভাবে যুক্ত হয়েছে, এবং কেন ইতিহাসবিদ ও ভাষাবিদরা এই বিষয়টিকে এত গুরুত্ব দেন। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। অনেকেই মনে করেন তিবেত বার্মা হয়তো কোনো জাতির নাম, কোনো ধর্মীয় পরিচয় বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর রাজনৈতিক পরিচয়, কিন্তু বাস্তবে তা নয়। তিবেত বার্মা মূলত একটি ভাষাগত পরিচয়, অর্থাৎ যেসব ভাষার মধ্যে ঐতিহাসিক ও গঠনগত মিল রয়েছে, ভাষাবিদরা সেইগুলিকে একত্রে তিবেত বার্মান গোষ্ঠী বা তিব্বত বর্মীয় ভাষাগোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছেন। আর এই ভাষাগোষ্ঠীর আবার বৃহত্তর সিনো তিবেতিয়ান বা চীন তিব্বতী ভাষা পরিবারের সঙ্গে সংযোগ রয়েছে, অর্থাৎ পৃথিবীর অন্যতম বৃহৎ ভাষা পরিবারের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো তিবেত বার্মা। এখন প্রশ্ন হলো, এই তিবেত বার্মা নামটা কোথার থেকে এসছে? অনেকেই প্রশ্ন করেন যে তিবেত বার্মা বলতে আমরা কি বুঝি। তিবেত শব্দটি এসেছে তিবেত বা তিব্বত থেকে, আর বার্মান শব্দটি এসেছে বার্মা বা বর্তমান মায়ানমার, যার পূর্ব নাম ছিল ব্রহ্মদেশ, সেখান থেকে। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় ভাষাবিদরা লক্ষ্য করেন যে তিব্বতী ভাষা ও বর্মী ভাষার মধ্যে বহু গঠনগত মিল রয়েছে। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতের বহু ভাষার সঙ্গে এই ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই কারণেই পুরো গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে তিব্বত বর্মীয় গোষ্ঠী, তিব্বত বর্মীয় ভাষা গোষ্ঠী এবং তিবেত বার্মান ল্যাঙ্গুয়েস্টিক গ্রুপ। কিন্তু এখানে একটি বিষয় বুঝতে হবে, এই নামের অর্থ এই নয় যে এই ভাষাভাষী সব মানুষ সরাসরি তিব্বত বা মায়ানমার কিংবা ব্রহ্মদেশ থেকে এসেছে। এটি মূলত ভাষাগত সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহৃত একটি একাডেমিক শব্দ হিসাবে ব্যবহার করা হয় তিব্বত বর্মীয়।
এখন আমরা যদি মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে তিবেত বার্মা ভাষাগুলির বিস্তার মূলত হিমালয় ও উত্তর পূর্ব ভারতের বিস্তৃত অঞ্চল জুড়ে হয়েছে। ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আসামের কিছু অংশ, এমনকি ভুটান ও নেপালের কিছু অংশ এই অঞ্চলের ভাষাগত বলয়ের অন্তর্গত। এই অঞ্চলগুলির ভাষা, সংস্কৃতি ও সামাজিক কাঠামো ভারতের মূল সমতলভিত্তিক ইতিহাস থেকে অনেকটাই পৃথক, আর এই পার্থক্যের পেছনে রয়েছে দীর্ঘ মানব অভিবাসনের ইতিহাস। গবেষকদের মতে তিবেত বার্মান ভাষাভাষী জনগোষ্ঠীর প্রাচীন কেন্দ্র ছিল চীনের দক্ষিণ পশ্চিম পার্বত্য অঞ্চল। সেখান থেকে হাজার হাজার বছরের মধ্যে ধাপে ধাপে বিভিন্ন জনগোষ্ঠী দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়। একদল তিব্বতের দিকে যায়, আরেক দল ব্রহ্মদেশের দিকে আসে, আর একটি গুরুত্বপূর্ণ প্রবাহ হিমালয়ের পূর্ব প্রান্ত ধরে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে। আর এই অভিবাসন কোনো একদিনে ঘটে যাওয়া অভিবাসন ছিল না, এটি ছিল দীর্ঘ, ধীর এবং বহুস্তরীয় একটি প্রক্রিয়া। নদী উপত্যকা, পাহাড়ি অঞ্চল, বনাঞ্চল সব কিছু মিলিয়ে মানুষ ধীরে ধীরে নতুন অঞ্চলে বসতি গড়ে তুলেছে, আর সেই সঙ্গে তাদের ভাষাও ছড়িয়ে পড়েছে। অনেক সময় ইতিহাসবিদদের কাছে লিখিত কোনো নথি থাকে না, রাজাদের নাম জানা যায় না, যুদ্ধের বিবরণ পাওয়া যায় না, কিন্তু ভাষা রয়ে যায়। শব্দের ভেতরে, উচ্চারণের ভেতরে, ব্যাকরণের ভেতরে মানুষের অতীত টিকে থাকে, লুকিয়ে থাকে। আর উদাহরণ হিসাবে যদি আমরা ত্রিপুরার ককবরক ভাষার কথা বলি তাহলে দেখা যাবে এর সঙ্গে উত্তর পূর্ব ভারতের বহু ভাষার মিল রয়েছে। একইভাবে মেইতেই ভাষা, বোডো ভাষা, মিজো ভাষা কিংবা বিভিন্ন নাগা ভাষার মধ্যেও একটি বৃহত্তর ভাষাগত আত্মীয়তা আমরা খুঁজে পাই। আর এই ভাষাগত মিল ইতিহাসবিদদের বুঝতে সাহায্য করেছে যে উত্তর পূর্ব ভারতে বহু জনগোষ্ঠীর অতীত কোনো বিচ্ছিন্ন ইতিহাস নয়, বরং তারা একটি বৃহত্তর ঐতিহাসিক ধারার অংশ। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি এই ভাষাগুলির মধ্যে এত মিল থাকে তাহলে এরা সবাই একই জাতির মানুষ কিনা? না, এর উত্তরে বলতে হয় না, এরা একই জাতির মানুষ না। তিবেত বার্মা কোনো একক জাতিগত পরিচয় নয়, আগেই বলেছি। এটি একটি ভাষাগত গোষ্ঠী, অর্থাৎ ভাষার মিল থাকলেও সংস্কৃতি, সমাজ, ধর্মীয় রীতি ও রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে বিশাল পার্থক্য রয়েছে। নাগা সমাজ, মিজো সমাজ, ত্রিপুরার ককবরক ভাষাভাষী সমাজের কিংবা মণিপুরের মেইতেই সমাজ, সবগুলির নিজস্ব পৃথক ইতিহাস রয়েছে, কিন্তু ভাষাগতভাবে তারা একটি বৃহত্তর ঐতিহাসিক পরিবারের অংশ। ভাষাবিদরা তিব্বত বর্মীয় ভাষাগুলির মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন। প্রথমত, এই ভাষাগুলিতে সাধারণত বাক্যের শেষে ক্রিয়া বসে, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, এরপরে ভার্ব গঠন বেশি দেখা যায়। দ্বিতীয়ত, বহু ভাষার টোন বা স্বরের পরিবর্তনের মাধ্যমে অর্থ বদলে যায়, অর্থাৎ একই শব্দ ভিন্ন স্বরে উচ্চারণ করলে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। তৃতীয়ত, বহু ভাষা দীর্ঘকাল মৌখিক ঐতিহ্যের উপর নির্ভর করছে, ফলে লোককথা, গান, মিথ, নৃত্য ও স্মৃতি নির্ভর ইতিহাস এই সমাজগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এই মৌখিক ঐতিহ্য উত্তর পূর্ব ভারতের সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিবেত বার্মা নিয়ে গবেষণার ক্ষেত্রে বহু ভাষাবিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পার্ল কে বেনেডিক্ট। সিনো তিবেতান বা চীন তিব্বেত ভাষাগুলির তুলনামূলক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই বেনেডিক্ট। রবার্ট শাফার তিবেত বার্মা ভাষাগুলির শ্রেণীবিন্যাস নিয়ে বিশদভাবে কাজ করেছেন। এছাড়া জেমস এ ম্যাটিসফ এই ভাষাগুলিকে লিঙ্গুইস্টিক কন্টিনিউজম বা ধারাবাহিক ভাষাগত পরিবর্তনের উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেন। তাদের গবেষণা প্রমাণ করে যে ভাষা শুধুমাত্র শব্দের সমষ্টি নয়, ভাষা মানুষের অতীতের মানচিত্র। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, উত্তর পূর্ব ভারতের ইতিহাসকে যদি শুধুমাত্র রাজনৈতিক ইতিহাস হিসাবে দেখা হয়, জাতিগত ইতিহাস হিসাবে দেখা হয়, তাহলে এটি অসম্পূর্ণ থেকে যাবে। কারণ এই অঞ্চলে প্রকৃত ইতিহাস লুকিয়ে আছে মানুষের চলাচল, মানুষের বিস্তার, সংস্কৃতির বিনিময়ের মধ্যে। তাই তিবেত বার্মান অধ্যয়ন বা তিব্বত বর্মীয় ভাষা গোষ্ঠীর অধ্যয়ন শুধু ভাষাতত্ত্বের বিষয় নয়, এটি ইতিহাস, নৃতত্ত্ব, সমাজবিজ্ঞান এবং সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই কারণেই বলা হয় উত্তর পূর্ব ভারতের ইতিহাস বুঝতে চাইলে প্রথমে ভাষার ইতিহাস জানতে হবে। আর এই ভাষার ইতিহাস জানতে পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। উত্তর পূর্ব ভারত এবং ত্রিপুরার ইতিহাস জানতে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।